নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আজকের দিনে এই এফআইআই এরা তো এই 6,345 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, কিন্তু সেখানেই উল্টো দিকে এই ডিআইআই এরা লাগাতার হেভি বাইং করেই যাচ্ছে। আজকের দিনে এই ডিআইআই এটা দেখতে পাচ্ছেন 9,013 কোটি টাকা শেয়ার কিনেছে। মূলত বলতে পারেন মার্কেটকে বর্তমানে এই যে ডিআইআই তারাই কিছুটা ধরে রেখেছে, এবং এই ডিআইআই এরাও যদি হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু মার্কেটের যে অবস্থা সেটা আরো বেশি খারাপ হবে। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের ব্যাপার। এরপরে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার রয়েছে, এইখানে আজকে 3,072 কোটি টাকা সেলিং হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার্স এইখানে কিন্তু বাইং হয়েছে। এই স্টক ফিউচার্সে 2,017 কোটি টাকার বাইং দেখা গেছে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স এটা এখন 1% নিচে ট্রেড করছে, এবং এক সময় এটা তো আরো অনেকটা পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যে লো সেটা কত, এই 46,615, সেইখান থেকে প্রায় 400 পয়েন্ট রিকভার করার পরেও এই যে ডাউ জোন্স এটা 463 পয়েন্ট নিচে রয়েছে, মানে মোটামুটি 850-900 পয়েন্ট নিচে এই যে ডাউ জোন্স এটা চলে গিয়েছিল। আর এই নাসডাক কম্পোজিট এটা কেমন পারফর্ম করছে, অনেকদিন পর দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পারফরমেন্সই দেখা যাচ্ছে। শুরুটা অনেকটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, কিন্তু সেখান থেকে ভালো পরিমাণে একটা রিকভারিও দেখিয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের এডিআর গুলো কেমন পারফর্ম করছে, এই এডিআর এগুলো তো লাল নিশানে রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই উইপ্রো এডিআর 2.80% ডাউন হয়েছে। তারপরে এই ইনফোসিসের এডিআর এটা 1.70% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও 0.5% ডাউন হয়েছে। আইসিআইসিআই ব্যাংক 1.65% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটাই 0.80% পড়েছে, এবং এই যাত্রা অনলাইন এটা 5.17% পরে বন্ধ হয়েছে। মোটামুটি এডিআর স্পেসিফিক খারাপ পারফরমেন্সই দেখা যাচ্ছে। তবে আগামীকাল আমাদের মার্কেটে কিছুটা বাউন্স ব্যাক দেখা যেতে পারে, যেমনটা নিচের দিকে একটানা পড়ছে কিছুটা আপসাইড মোমেন্টাম দেখাতে পারে। কেননা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গিভ নিফটি রয়েছে এটা ভালো সংকেত দিচ্ছে, এই 24,176 রয়েছে, মোটামুটি 161 পয়েন্ট উপরে এই যে গিভ নিফটি এটা দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকালের যে ওপেনিং সেটা ভালো হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য দিক থেকে ভালো সংকেত আসছে। যদি আমরা এই ক্রুড অয়েলেরই কথা বলি, এই ক্রুড অয়েলের প্রাইসে তো দেখতে পেয়েছিলাম আজকে একটা হেভি জাম্প দেখা গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে যদি দেখেন এই যে ক্রুড অয়েল যেটা একসময় 25% বেড়ে গিয়েছিল, তো সেটা অনেকটাই পড়ে গেছে টপ লেভেল থেকে। এই ডব্লিউটিআই ক্রুড দেখতে পাচ্ছেন এই 95 কাছাকাছি চলে এসেছে, এবং এই ব্রেন্ট ক্রুড এটা 119 আজকে হাই লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে এখন 100 নিচে আছে, এই 99.63 ট্রেড করছে। মানে ক্রুড অয়েল যেটার জন্য এই ভারতীয় মার্কেটে মূল সমস্যা তৈরি হয়েছে সেখানে কিন্তু অনেকটাই স্বস্তি দেখা যাচ্ছে। এবং ভারত সরকারও এই যে ক্রুড অয়েল সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত নয়। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া তারা কি বলছে, এই পেট্রোল ডিজেল এগুলোর যে প্রাইস সেগুলো কিন্তু বাড়াবে না। মানে এই যে প্রাইস রয়েছে এটা গভর্নমেন্ট চালিয়ে নিতে পারবে নিজেদেরকে, যতক্ষণ না ক্রুড অয়েল 130 টপ কাটছে ততক্ষণেই পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়াবার প্রয়োজন ভারত সরকার কিন্তু মনে করছে না। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া এই যে তেল পরিশোধন করে সেগুলো যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই ব্যবহার হয় এমনটা নয়, আমরা বিভিন্ন দেশে এই তেল এটা এক্সপোর্টও করে থাকি। মানে পরিশোধিত তেল আমরা তো ক্রুড অয়েল বাইরে থেকে কিনি, সেগুলো আমরা ইন্ডিয়াতে এনে পরিশোধন করি, এবং তারপরে হায়ার মার্জিনে সেগুলো বিদেশে সাপ্লাইও করি। তো দেখতে পাচ্ছেন এই সময় ইন্ডিয়া তারা এটাও বলে দিয়েছে এই যে ফুয়েল এক্সপোর্ট সেটাও কিন্তু মেনটেন রাখবে। মানে ভারতে তো চাহিদা তারা মেটাতে পারছেই, তার সঙ্গে সঙ্গে বিদেশে যে পাঠানো হতো সেগুলো পাঠানো হবে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে এই যে G7 কান্ট্রি তাদের মিটিং ছিল কিসের ব্যাপারে, বর্তমানে যুদ্ধের জন্য তেলের যেভাবে দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে মার্কেট পড়ছে, এসব ব্যাপারে এই G7 কান্ট্রি তারা মিটিং করেছে। আর এই মিটিং এর আউটকাম কি সামনে এলো, এই মিটিং থেকে যে আউটকাম সামনে আসছে এটাও পজিটিভ দিকেই আসছে। দেখতে পাচ্ছেন এই G7 তারা কি ব্যাপারে ডিসকাস করেছে, জয়েন্ট রিলিজ অফ ইমার্জেন্সি অয়েল রিজার্ভ। তো প্রতিটা দেশেই এই ইমার্জেন্সি অয়েল রিজার্ভ থাকে, মানে এই অয়েলের যখন ঘাটতি দেখা যায় তখন এই যে ইমার্জেন্সি অয়েল রিজার্ভ সেটাকে ভাঙা হয়, সেই রিজার্ভ থেকে তেল বার করে ব্যবহার করা হয়। তো এই G7 কান্ট্রির মধ্যে যে মিটিং হয়েছে সেখানে তারা দেখতে পাচ্ছেন সম্মিলিতভাবে এই যে ইমার্জেন্সি অয়েল রিজার্ভ সেটা রিলিজ করবে, যার ফলে কি হবে, বাজারে যে তেলের এত বেশি চাহিদা তৈরি হয়েছে এটা কমবে। মানে যত পরিমাণে চাহিদা রয়েছে সেটাকে তারা পূরণ করতে পারবে। তো মূলত তেলের
তেলের প্রাইস এত বেড়ে গিয়েছে সেটাকে স্টেবল করার জন্যই এই G7 কান্ট্রি তারাই পদক্ষেপ নিয়েছে। আজকের দিনে এদের মিটিং ছিল, দেখতে পাচ্ছেন। এই আইএ এর ফুল ফর্ম কি দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এটাই হচ্ছে এর ফুল ফর্ম। এবং এই আইএ এদের মধ্যে কতগুলো মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, 32 জন মেম্বার রয়েছে। এবং এই আউটকামে কি সামনে এলো দেখতে পাচ্ছেন, এই G7 কান্ট্রিগুলোর কাছে সব মিলিয়ে এই 1.2 বিলিয়ন ব্যারেলের এই যে রিজার্ভ সেটা থাকে। তো তাদের থেকে 25 থেকে 30% এই যে অয়েল সেটাকে সাপ্লাই করা হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই 300 মিলিয়ন থেকে 400 মিলিয়ন ব্যারেল যে তেল সেটাই এমার্জেন্সি ফান্ড থেকে সাপ্লাই করে দেওয়া হবে। আর এই স্টেট অফ হরমুজ সেটা দিয়ে দিনে কত ব্যারেল এই ক্রুড অয়েল সাপ্লাই করা হয়, এই 20 মিলিয়ন ব্যারেল যে ক্রুড অয়েল সেটা প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো মোটামুটি বুঝতে পারছেন, যদি সর্বোচ্চ ধরি 400 মিলিয়ন ব্যারেল, তবুও কিন্তু এই যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেল তার 20 গুণ বেশি সাপ্লাই করা যাবে। মানে প্রায় 20 দিনের জন্য এই যে চিন্তা সেটা কিন্তু কমছে। যদি যুদ্ধে 20 দিনেরও বেশি চলে, যেটা সম্ভাবনা খুবই কম, তাহলে কিন্তু তারপরে আবার এই যে ক্রুড অয়েল সেখানে বড় প্রেসার আসতে পারে। আবার দেখুন শর্ট টার্মেও আসতে পারে। এটা কিন্তু আপাতত স্বস্তি যে প্রায় 20 দিনের মতো অয়েলের রিজার্ভ এটা ভেঙে সাপ্লাই করা হবে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার কাছেও প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল তার রিজার্ভ থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে আইএ রয়েছে তারা ইন্ডিয়াকেও এই ব্যাপারে রিকোয়েস্ট করেছিল যাতে আমাদের ইন্ডিয়াও এই যে রিজার্ভ সেটাকে ভাঙে, মানে এখান থেকে সাপ্লাই দেয়। তো সেখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তারা কিন্তু প্রথমে নিজেদের দেশকে প্রায়োরিটি দিয়েছে। ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া সেজ নো টু আইএ কল টু রিলিজ স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ। মানে এই আইএ এর ডাকে আমাদের ইন্ডিয়া কিন্তু আমাদের যে রিজার্ভ রয়েছে সেটাকে ভাঙবে না। আমাদের ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন 5.33 মিলিয়ন টনের এই স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে, যার মধ্যে 80% এখনো কিন্তু ভর্তি রয়েছে। তো যখন এই সাপ্লাই বড় ডিসরাপশন দেখা যাবে, মানে ব্যাঘাত দেখা যাবে, তখনই কিন্তু ইন্ডিয়া এই যে রিজার্ভ সেটা ব্যবহার করবে। দেখতেই পাচ্ছেন আওয়ার সিজে ইন্ডিয়া ফার্স্ট পলিসি, যেমনটা ইন্ডিয়া তারা এই যে আইএ তার ফুল মেম্বারও নয়, এবং সেই জন্য ইন্ডিয়া এই ব্যাপারে বাধ্যও নয় যে আইএ এর কলে তাদের এই যে রিজার্ভ সেটা ভেঙে ফেলবে। এবং এর আগে দেখতে পাচ্ছেন এই 2021 সালে আমাদের ইন্ডিয়া এই ইউএস এর ডাকে সাড়া দিয়েছিল। তখন এই 5 মিলিয়ন ব্যারেল যে তেল সেটা কিন্তু এই এসপিআর থেকে সাপ্লাই করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে ইন্ডিয়া হ্যাজ নো প্ল্যান টু রেস্ট্রিক্ট ইটস ফুয়েল এক্সপোর্টস অ্যাজ ইট হ্যাজ রিজনেবলি কমফোর্টেবল স্টকস অফ পেট্রোল, ডিজেল এন্ড এটিএফ। মানে আমাদের ইন্ডিয়া বর্তমানে বাইরের দেশে যেমন এই পেট্রোল, ডিজেল, তারপরে এটিএফ মানে এই আকাশযানের যে জ্বালানি এগুলো সাপ্লাই করছে, সেগুলো কিন্তু নিয়মিতভাবেই করবে। এদিক থেকে সেরকম কোনো চাপ নেই। মানে বুঝতে পারছেন এই ক্রুড অয়েলের দিক থেকে অনেকটাই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে। আর এই ক্রুড অয়েল কতটা পরিমাণে চিন্তা বাড়িয়েছিল, যেমনটা দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট সামনে এসেছে যেটা বলছে ফর এভরি $10 হাইক ইন ক্রুড, মানে ক্রুড অয়েলের প্রাইস এটা যদি $10 বেড়ে যায়, তাহলে আমাদের ইন্ডিয়ার যে ইম্পোর্ট বিল সেটা কত বাড়বে, এই $14 বিলিয়ন। মানে বুঝতে পারছেন কি পরিমাণে বাড়বে। আর আজকের দিনেই দেখতে পাচ্ছিলেন একবারেই 100 থেকে 120 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, মানে এই $20 বেড়ে গিয়েছিল। তো সেখানে এটা $28 বিলিয়ন পৌঁছে যেত। মানে যদি ক্রুড অয়েলের প্রাইস এটাই $10 বেড়ে যায়, তাহলে আমাদের বছরে ইম্পোর্ট বিল এটা কত বাড়বে, 13 থেকে 14 বিলিয়ন ডলার। দেখতে পাচ্ছেন এটা অ্যানুয়াল ইম্পোর্ট বিল। আর এই 13 থেকে 14 বিলিয়ন ডলার এটা কত হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। তো এখানে দেখতে পাচ্ছেন $1 মানে 92 রুপি। তো সেই হিসেবে যদি দেখেন তাহলে ভারতের বছরে এই 1,28,800 কোটি টাকা খরচ হবে যদি ক্রুড অয়েলের প্রাইস $10 বেড়ে যায়। আর এটা তো এই 92 এর হিসেবে বলছি। যদি আমাদের এই ইন্ডিয়ান রুপি আরো বেশি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই যে ইম্পোর্ট বিল সেটা আরো বেশি বাড়বে। মানে বুঝতে পারছেন এই যে ক্রুড অয়েলের দাম বাড়ছে সেটা ইন্ডিয়ার জন্য কতটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর আজকের দিনে ক্রুড অয়েল এটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পড়েছে, প্রায় $20 কাছাকাছি পড়ে গেছে। 119 এর হাই ছিল, সেখান থেকে এখন 100 নিচে রয়েছে। এবং এই যে স্টেট অফ হরমুজ এটা বন্ধ রয়েছে, এই ব্যাপারেও দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট তারাও কিন্তু রিকোয়েস্ট করছে এই ব্যাপারে যাতে স্টেট অফ হরমুজ এটা খুলে দেওয়া হয়। এখানে এই ইমানুয়েল ম্যাক্রন মানে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, ওয়ান্টস এসকর্টস ফর কন্টেনার শিপ এন্ড ট্যাঙ্কার্স ইন স্টেট অফ হরমুজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। মূলত বুঝতে পারছেন এই তেলের দিক থেকে চাপ কমছে, কিন্তু যদি কথা বলি আমাদের জন্য যে গ্যাসের চিন্তা সেটা বেড়ে যাচ্ছে। যেমনটা দেখতে পেয়েছিলেন কদিন আগে আমাদের এই যে ডোমেস্টিক গ্যাস তার দাম 60 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটা টাইম ফ্রেমও দিয়ে দেওয়া হয়েছে যে 21 দিনের মধ্যে আপনি কিন্তু দ্বিতীয়বার এই যে গ্যাস সেটা বুক করতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন কমার্শিয়াল লেভেলেও এই টেনশন বাড়ছে। এই ইন্ডিয়া তারা কি করেছে, রিডিউস গ্যাস সাপ্লাই টু ফার্টিলাইজার্স ফ্যাক্টরিজ ওয়াইল মেনটেনিং ফুয়েল এক্সপোর্ট লেভেল। মানে ফুয়েলের যে এক্সপোর্ট সেটা তো বজায় রেখেছে, কিন্তু বিভিন্ন যে ফার্টিলাইজার্স কোম্পানিগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে অনেক ফার্টিলাইজার স্টক রয়েছে দেখতে পাবেন। তো সেই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেখানে আমাদের ইন্ডিয়া এই যে গ্যাসের সাপ্লাই
সাপ্লাই সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন কোম্পানিগুলোর যে প্রোডাকশন সেগুলোও কমে যেতে পারে। মানে ইন্ডাস্ট্রি লেভেলে বড় প্রবলেম কিন্তু এই গ্যাসের দিক থেকেও তৈরি হয়েছে। এবং এই ইরানের যুদ্ধের জন্য দেখতে পাচ্ছেন এলপিজি সাপ্লাই এটা তো বন্ধ হয়েছে, অনেক জায়গাতে প্রবলেম দেখা যাচ্ছে। কমার্শিয়াল গ্যাস হল্টেড ইন পাঞ্জাব, মহারাষ্ট্র। এই পাঞ্জাব, মহারাষ্ট্র এইগুলোতে বিরাট প্রবলেম দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইটারিয়াস মানে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, তারপরে ক্রিমেটোরিয়াম মানে এই যে শ্মশান, সেখানেও কিন্তু কাজের বিঘ্ন ঘটছে। এবং বিভিন্ন অফিসিয়াল এই কথাও বলছেন কি যে উইকলি ইনফ্লো এটা কিন্তু প্রায় 30% পড়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা খারাপ জিনিস হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে প্রবলেম সেটা পরিষ্কার ভাবেই বুঝে যাচ্ছে। আগে কি হচ্ছিল, এই যে ডোমেস্টিক সিলিন্ডার বা হাউস হোল্ড সিলিন্ডার, তার জন্য এই দ্বিতীয়বার বুকিং এর জন্য যে দিন সেটা ঠিক করে দেওয়া হয়েছিল 21 দিন, কিন্তু আজকের দিন এটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 25 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি আজকে বুক করে থাকেন বা ধরুন 23-24 দিন আগেও বুক করেছিলেন, তাহলে কিন্তু আপনার যে বুকিং সেটা 25 দিন কমপ্লিট না হলে আপনি আর দ্বিতীয়বার এই যে গ্যাস সেটা বুক করতে পারবেন না। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এলপিজি সাপ্লাই এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে, এই যে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন তারা কি করেছে, তারা এই মার্চ 10 মানে আগামীকাল থেকেই এই শাটডাউনের ওয়ার্নিং দিয়েছে। অর্থাৎ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এইগুলো কিন্তু বেঙ্গালুরুতে আগামীকাল বন্ধ থাকতে পারে, মানে আগামীকাল থেকে বন্ধ থাকতে পারে। আর এটা তো শুধুমাত্র বর্তমানে বেঙ্গালুরুতে দেখতে পাচ্ছেন। যদি এভাবে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে এই যে টাইম ফ্রেম এগুলো কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বিভিন্ন রাজ্য এই ধরনের পদক্ষেপগুলো নিতে বাধ্য হবে। এমনিতে তো খাবারের কোম্পানিগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হবেই, তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, যেমন এই সুইগি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইটার্নাল রয়েছে। এরা কি করে থাকে, মূলত এই যে খাবার দাবার এগুলোতে বিভিন্ন হোটেল থেকে সাপ্লাই করে থাকে। তো ধরুন কোনো হোটেল শাটডাউন হয়ে গেল, তাহলে এই কোম্পানিগুলোরও যে ব্যবসা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এরপরে কথা বলবো এফএনও সেগমেন্ট থেকে। তো এই এফএনও সেগমেন্ট মানে কি, ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট। যেমনটা আপনারা ইন্ডেক্সে এই এফএনও ট্রেডিং করতে পারেন, তেমন কিছু স্টকও রয়েছে, সেখানেও কিন্তু এই যে এফএনও ট্রেডিং তার ফেসিলিটি উপলব্ধ থাকে। এবং এই এফএনও সেগমেন্টে সব কোম্পানি কিন্তু থাকে না। এই এফএনও সেগমেন্টে ঢোকার জন্য কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন হয়, সেই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারলেই তবে কোম্পানি এই এফএনও সেগমেন্টে ঢুকতে পারে। এই এফএনও সেগমেন্টে যেমন কিছু সুবিধা রয়েছে, তেমন কিছু অসুবিধাও রয়েছে। এইখানে 6খানা কোম্পানি এই এফএনও সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে। কবে থেকে এন্ট্রি নেবে, এইখানে দেখতে পাচ্ছেন এই 1 এপ্রিল থেকে 6খানা কোম্পানি এন্ট্রি নিতে চলেছে এই এফএনও সেগমেন্টে। কোন কোন কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার রয়েছে, তারপরে কোচিন শিপইয়ার্ড রয়েছে, হুন্ডাই মোটর রয়েছে, মতিলাল ওসওয়াল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই নিপ্পন লাইফ এই কোম্পানিটা রয়েছে, এবং বিশাল মেগামার্ট এই কোম্পানিটা রয়েছে। তো এই 6খানা কোম্পানি এফএনও সেগমেন্টে এন্ট্রি নেবে। এই এফএনও সেগমেন্টে ঢোকার সুবিধা অসুবিধা কি রয়েছে, প্রথমত যদি কথা বলি, এই যে এফএনও সেগমেন্ট এখানে কিন্তু স্টকের বাড়ার কোনো লিমিট থাকে না। যেমন ওপর দিকে লাগাতার বাড়তেও পারে, তেমন নিচের দিকে পড়তেও পারে। মানে এতে সার্কিট থাকে না, একবার করে সার্কিট লাগবে, কিছুক্ষণ হল্ট হয়ে থাকবে, তারপরে আবার কিন্তু সেই যে সার্কিট সেটা খুলে যাবে, সেটা ওপর দিকেই হোক বা নিচের দিকেই হোক। আর এই এফএনও সেগমেন্টে এন্ট্রি নিলে আর একটা জিনিস কি হয়, যে কোম্পানিগুলোতে ভলিউম বেড়ে যায়। আরো অনেক কিছু সুবিধা অসুবিধা এই এফএনওতে থাকা কোম্পানিগুলো রয়েছে। এবং এই এফএনওতে কোনো সার্কিট না থাকার কারণে অনেক সময় ইনভেস্টররা কিন্তু এই যে এফএনও সেগমেন্ট এটাকে এড়িয়েও চলে। এরপরে দুটো কোম্পানি আরবিএনএল, তার সঙ্গে সঙ্গে এই যে ইরকন, এইগুলোতে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে পতন দেখা গেছে। এই ইরকন এটা 5% পড়েছে, এবং এই যে আরবিএনএল এটাই 3.25% পড়েছে। এর আগের দিন বেড়েছিল, যদি দেখেন এর আগের দিনে প্রায় স্কাই রকেট হয়ে গিয়েছিল। এই ইরকন এখানেও দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে জাম দেখিয়েছিল। কি খবরে বেড়েছিল, যে এই কোম্পানি দুটোকে গভর্নমেন্ট মার্জ করাতে চলেছে। কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই কোম্পানিগুলো ক্ল্যারিফিকেশন দেয় যে তাদের মধ্যে এই মার্জের ব্যাপারে কোনো কথাবার্তা চলছে না। এবং তারপরে আজকে মার্কেট খুলেছে, এবং দেখতে পাচ্ছেন মার্কেট খোলার পরে এই স্টকগুলোতে প্রেসার এসেছে। আর এমনিতেও মার্কেটে বড় ক্র্যাশ দেখা যাচ্ছে। আর এই ক্র্যাশ এত বড় হয়েছে যে সেবির তরফ থেকে কিছু বক্তব্য মার্কেটের ইনভেস্টরদের জন্য রাখতে হয়েছে। এবং এই বক্তব্য কোন ব্যক্তি রেখেছেন, এই সেবির যিনি বর্তমানে চেয়ারম্যান রয়েছেন, এই সেবি চিফ তুহিন কান্ডা পান্ডে, তিনিই কিন্তু কিছু কথা বলেছেন। কি বলেছেন, কলস ফর কাম অ্যাজ ইসরায়েল ইরান ওয়ার ট্রিগার গ্লোবাল ভলিটিলিটি। মানে গ্লোবাল মার্কেটে এই যে ভলিটিলিটি সেটা অনেকটা বেশি বেড়ে গেছে। এই সময় অনেক ইনভেস্টরদের পোর্টফোলিও এখানে বড় বড় ক্র্যাশও দেখা যাচ্ছে, অনেকের প্রফিটও উড়ে গেছে। এবং এই সময়টুকু এই তুহিন কান্ডা পান্ডে তিনি কিন্তু ইনভেস্টরদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আমাদের ইন্ডিয়ার যে ফান্ডামেন্টালস মানে ডোমেস্টিক ফান্ডামেন্টালস সেটা কিন্তু স্ট্রং রয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। এই ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দুর্বলই হচ্ছে, এই 92-এর উপরে পৌঁছে গেছে। এরপরে ক্রিপ্টো মার্কেট, এই ক্রিপ্টো মার্কেট কেমন পারফর্ম করছে, এই বিটকয়েন এখানে আজকে 4% তেজি দেখা গেছে, যদিও এখন $70,000 নিচে ট্রেড করছে। এবং এই যে ইথেরিয়াম রয়েছে এখানেও 4%-এর উপরে তেজি দেখা গেছে, এবং এটা আজকের দিনে তেজির সঙ্গে সঙ্গে এই $2,000 উপরে উঠেছে। আর ভিডিও শেষে চলুন একবার দেখে নিই আমেরিকান মার্কেট। এই ডাউ জোন্স এখানে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে ভলিটিলিটি দেখা যাচ্ছে, এই মুহূর্তে 0.1%
নিচে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এই নাসডাক কম্পোজিট এখন কিছুটা পজিটিভে চলে গেছে, মানে পজিটিভ নেগেটিভ এরকম জায়গাতেই ঘোরাফেরা করছে। এই সময় মাত্র 3 পয়েন্ট উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।